দীর্ঘ ৫০০ বছরের লড়াইয়ের অবসান হলো এই বছর ২২শে জানুয়ারি। এক ঐতিহাসিক দিন হয়ে থাকলো এই ২২শে জানুয়ারি। রামলালা অর্থাৎ শ্রীরাম ফিরলেন তার নিজ ভবনে, স্থাপিত হলো রামরাজ্য। আজকের ভিডিওতে থাকলো অযোধ্যার এই ঐতিহাসিক মুহূর্তের কিছু পূর্ব ইতিহাস। শোনা যায় শ্রী রামচন্দ্র সমাধি নেওয়ার পর এই স্থানটিতে রাজত্ব করতেন কুশ। কুশের রাজত্বের পর ধীরে ধীরে সময়ের গহ্বরে চলে যায় এই অযোধ্যা নগর। শোনা যায় এর অনেক বছর পর পরাক্রমী রাজা বিক্রমাদিত্য পাড়ি দেন অযোধ্যা। বিক্রম বেতালের সেই উজ্জয়িনীর রাজ বিক্রমাদিত্য। যুদ্ধে যাওয়ার পথে রাজা বিক্রমাদিত্য এসে উপস্থিত হন সরজু নদীর তীরে, এবং এখানেই ব্রাহ্মণবেশী স্বয়ং হনুমানজির থেকে শোনেন এই স্থানটির মাহাত্ম্য। রাম কথা শুনে বিক্রমাদিত্য ঠিক করেন এই স্থানে একটি মন্দির তিনি নির্মাণ করবেন। শোনা যায় সেটিই ছিল প্রথম রাম মন্দির। মন্দিরটি সুবিশাল ৮৪টি থামের উপর বানানো হয়েছিল। এরপর কালের প্রবাহে মন্দির জীর্ণ হতে থাকে এবং সেই মন্দির রক্ষণাবেক্ষণের মাধ্যমে পুনর্নির্মাণ করেন গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর আরও অনেক আঞ্চলিক সনাতনী রাজা এই মন্দির সময়ে সময়ে রিপেয়ার করে আসেন, কিন্তু শেষ রক্ষা হয় না। ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর মুঘল সাম্রাজ্যের ভিত স্থাপন করেন ভারতে। শোনা যায় এরপর ১৫২৮ খ্রিস্টাব্দে বাবর আদেশ দেন অযোধ্যার সেই জীর্ণ রাম মন্দির ভেঙে ফেলার, এবং তার আদেশানুসারে তার সেনাপতি সেই মন্দির ভেঙে ফেলে এবং সেই জায়গায় নির্মাণ করা হয় বাবরি মসজিদ। ১৫২৮ থেকে ১৯৯২ অনেকগুলি বছর কেটে যায় এবং ৬ই ডিসেম্বর ১৯৯২তে সেই কারবা হয় যাতে বাবরি মসজিদ ভেঙে তার উপরে গেরুয়া পতাকা ওড়ানো হয়, সেটা আমরা সকলেই জানি। এরপর ২০১৯ সালের ৯ই নভেম্বর সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পাবলিশ হয় এবং সেই ভার্ডিক্ট অনুযায়ী বর্তমান মন্দিরটি নির্মাণ করা শুরু হয়। যদিও এই ঐতিহাসিক জয় সম্ভব হতো না যদি একজন বিশেষ ব্যক্তি না থাকতেন। তিনি হলেন রামভদ্রাচার্য। ইনি সুপ্রিম কোর্টে প্রায় ৪৪১টি প্রমাণ পেশ করেন আমাদের পুরাণ এবং বেদ থেকে এই অযোধ্যায় যে রাম জন্মভূমি ছিল তার সপক্ষে। তার এই প্রমাণ ছাড়া এই কেস জেতা হয়তো সম্ভবই ছিল না। ২২শে জানুয়ারি ২০২৪ শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কাশীর প্রধান পুরোহিতের তত্ত্বাবধানে প্রাণ প্রতিষ্ঠিত হলো রামলালার মূর্তিতে। এই মূর্তিটির উচ্চতা ৪.২৭ ফুট, ওজন আনুমানিক ২০০ কিলোগ্রাম। তৈরি হয়েছে শালিগ্রাম শিলা বা নারায়ণ শিলা দিয়ে। কি এই শালিগ্রাম শিলা? যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফসিল স্টোন, অর্থাৎ জীবাশ্ম পাওয়া যায় যে পাথরে সেই পাথর। কেন এই পাথর ইউজ করা হয়? তার কারণ এই পাথরেই জীবনের চিহ্ন ফুটে ওঠে জীবাশ্ম আকারে, যা বিষ্ণু বা নারায়ণকে ইঙ্গিত করে, কারণ বিষ্ণু এই জগতের সমস্ত জীবনের প্রতিপালন করেন। রামলালার এই মূর্তির একদম উপরে আছেন সূর্যদেব। সেখানে পাশাপাশি আঁকা আছে শঙ্খ, চক্র, গদা এবং স্বস্তিক এবং ওং চিহ্ন। এরপর দুদিকে সারিবদ্ধভাবে আছে বিষ্ণুর ১০ অবতার এবং একদম নিচে একদিকে হনুমানজি এবং অন্যদিকে গরুড়ের অবস্থান। বর্তমানে এই মন্দিরটি প্রায় ৭০ একর জমির উপর নির্মিত। নির্মাণে খরচ হয়েছে প্রায় ১,৮০০ কোটি টাকা। মন্দিরটি নাগারা স্থাপত্যকলায় নির্মিত। মন্দিরের প্রধান চূড়ার উচ্চতা প্রায় ১৬১ ফুট। মন্দিরের ভিত বানানো হয়েছে ২ লক্ষ শ্রীরাম লেখা ইট দিয়ে এবং সম্পূর্ণ মন্দিরটি ৩৬০টি পিলারের উপর দাঁড়িয়ে আছে। মন্দিরে বসানো হয়েছে ১০০ কিলো সোনার দরজা। এই মন্দিরে রামলালা ছাড়াও আছেন হনুমানজি, মহাদেব, সূর্যদেব, দেবী ভগবতী ও গণেশজি।